আমাকে ছেড়ে দিন প্লিজ। আমার সাথে এমনটা করবেন না, আমার জীবনটা নষ্ট করে দেবেন না প্লিজ। তুমি এখান থেকে যাও, এই মুহূর্তে তোমার এখানে থাকাটা ঠিক হবে না। কি করে যাবো, দরজা যে বন্ধ। এই হলো আমাদের গল্পের নায়িকা কিম তেইয়ং, যে আর কিছুক্ষণের মধ্যেই জিয়ন তেইয়ং হবে। ক্লাস 8-এ পড়ে, বয়স 14 বছর। তার আরো একটি পরিচয় আছে, আর সেটা হলো সে তেজাংয়ের মা, 14 বছর বয়সী মা। আর এই হলো তার বাবা কিম সোবিন আর মা কিম ইয়নজুন। আর এই হলো গল্পের নায়ক জিয়ন জাংকুক, বয়স 23 বছর, অনার্স ফাইনাল ইয়ারে পড়ে। তারও আরো একটি পরিচয় আছে, আর সেটা হলো সে তেজাংয়ের বাবা। গল্পের নায়িকা তে চঞ্চল হাসি খুশি মধ্যবিত্ত পরিবারে বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। খালাতো বোন জিমিনের বিয়ে উপলক্ষে বুসান যাওয়ার পর তার জীবনের মোড় ঘুরে যায়, যার জন্য দায়ী জিয়ন জাংকুক। আপনারা জানেন আপনারা কি করতে যাচ্ছিলেন? একজন বাবাকে দিয়ে তার অনাগত সন্তানকে মেরে ফেলতে চাইছিলেন আপনারা। আমি যা করছিলাম আমার মেয়ের ভালোর জন্যই করেছিলাম। মানে? হ্যাঁ, তোমার মা আমার মেয়েকে কখনো মেনে নেবে না। আমরা গিয়েছিলাম তোমার মায়ের কাছে, কিন্তু তিনি আমাদেরকে অপমান করে বের করে দিয়েছিলেন। দেখুন আঙ্কেল, আমি একজন অ্যাডাল্ট। মা কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। আমি আমার জীবনের সিদ্ধান্ত নিজেই নেব, আর তের গর্ভে আমার সন্তান। আমি তো এটা স্বীকার করছি, আমি তো এই দায়িত্ব নিতে চাই। আমি তেকে বিয়ে করব, আর সেটা কালকেই করব। এতে আমার কারো মতামতের প্রয়োজন নেই। আমি এখন যাচ্ছি। দাঁড়াও জাংকুক, তুমি কি শুধু তোমার সন্তানের কথা ভেবে আমার মেয়েকে বিয়ে করতে চাইছো? আপনাদের এটা কেন মনে হলো? তোমার কথা শুনেই মনে হলো। দেখো, তেমনটা যদি হয় আমাদের মেয়েকে আমরা তোমার সাথে বিয়ে দেব না। আঙ্কেল। হ্যাঁ জাংকুক, তুমি যেমন তোমার সন্তানের কথা ভাবছো, আমাদেরকেও তো আমাদের মেয়ের কথা ভাবতে হবে, তাই না? দেখুন আঙ্কেল, আমি তো বললাম আমি তেকে ভালোবাসি। জাংকুক, আমি কি করে বিশ্বাস করব যে তুমি এসব কিছু তোমার বাচ্চার কথা ভেবে বলছো না? আমি বুঝতে পারছি না আপনারা এসব কেন বলছেন। দেখো জাংকুক, খুব সোজা, আমরা আমাদের মেয়েকে তোমার সাথে বিয়ে দেব না। তাহলে তাহলে আমাদের বেবির কি হবে? কোন পরিচয়ে বড় হবে ও? সেটাই তো, তার জন্য তো বলছিলাম যে তেকে অবসান করতেই হবে, এটাই ওর জন্য ভালো। না না, একবারও কেউ এই শব্দটা উচ্চারণ করবে না। আমি বেঁচে থাকতে আমার বেবির ক্ষতি কেউ করতে পারবে না। আমি আপনাকে বিয়ে করতে রাজি। প্লিজ আর একটা কথা বলো না তোমরা। আপনি যান, সবকিছু ব্যবস্থা করুন। তুমিও চলো আমার সাথে, এখানে থাকতে হবে না তোমাকে। না, আমি নিজের খেয়াল রাখবো, আপনি যান। তারপর জাংকুক সেখান থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমার কথাটা শোন মা। বাবা দেখো, তুমি যদি আর একবার ওই কথাটা বলো না, তাহলে আমার মরা মুখ দেখবে। চলো বাসা চলো। হ্যালো সুহ, সব কাগজপত্র যেভাবে বলেছি সেভাবে ঠিকঠাক কর, কালকে যেন কোনো সমস্যা না হয়। হ্যাঁ ব্রো, সব কালকের মধ্যে রেডি হয়ে যাবে তো, তুই এত টেনশন করিস না। এখন একটু রেস্ট নে। ওকে, রাখি, বাই। আরে ইয়াং মাস্টার, আপনি এত রাতে কোথা থেকে এলেন? আপনার তো আজকে আসার কথা ছিল না। আরে জাংকুক, তুই এত রাতে কোথা থেকে এলি বাবা? জিন, আস্তে নামো, পড়ে যাবে তো। মা বাবা তোমরা বসো, তোমাদের সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি এমন ইম্পর্টেন্ট কথা যেটা বলার জন্য তোকে এত রাতে কাউকে কিছু না জানিয়ে চলে আসতে হলো? আশ্চর্য মা, তোমরা এমন ভাবে বলছো যেন তোমরা কিছুই জানো না। যাই হোক, হাতে বেশি সময়ও নেই। একটা কাজ করো বাবা, তুমি সবাইকে ফোনে ইনভাইট করে দাও আর বলো সকাল সকালই চলে আসতে। আচ্ছা জাংকুক, আমি এখনই বলছি। হ্যাঁ মানে কি? কিসের জন্য ইনভাইট করবে? তো বাড়ির একমাত্র ছেলের বিয়ে হতে যাচ্ছে, সবাইকে ইনভাইট করতে হবে না? জাংকুক, এসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি থেকে বিয়ে করতে চলেছি, আর কেন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি সেটা তোমরা অলরেডি জানো। আরে তুমি শুনতে পাচ্ছ জাংকুক এসব কি বলছে? আহা জিন, তুমি শান্ত হও তো। ও তো ভুল কিছু বলছে না। ও যখন স্বীকার করেই নিচ্ছে বাচ্চাটা বাবা ও, তাহলে এখন ওকেই তোর বাচ্চা আর তের দায়িত্ব নিতে হবে নাকি? কিসের বাচ্চা, কার বাচ্চা? আমি মানি না ওই বাচ্চাটাকে। আর ওই নোংরা মেয়েটাকে আমি কখনোই আমার বাড়ির বউ বানাবো না, যে মেয়ে কিনা বিয়ের আগে। ছি ছি, আর ওই বাচ্চাটা একটা অবৈধ। মা জাস্ট শাট আপ। অনেক বলেছো, আর বলো না প্লিজ। আর যে মেয়েটাকে নিয়ে এত কিছু বলছো, সেই মেয়েটাকে তোমার ছেলে ভালোবাসে মা। যা কিছু হয়েছে তাতে ওর কোনো দোষ ছিল না মা। সব দোষ আমার, তোমার ছেলের সব দোষ। ভেবেছি ওকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে নিজেকে পাপ মুক্ত করব, কিন্তু আমি বুঝতে পেরেছি ওকে আমি ভালো রাখতে পারবো না। আর শোনো মা, তোমার জন্য যদি আমার বেবি আর তের কোনো ক্ষতি হয় না,
তাহলে তোমরা তোমাদের একমাত্র ছেলেকে সারা জীবনের জন্য হারাবে। জিনকে কথাগুলো বলেই জাংকুক নিজের রুমে চলে যায়। জাংকুক এসব কি বলেছে শুনেছ আরেম? আমার ছেলেটা ওই থার্ড ক্লাস মেয়েটার জন্য আমাকে কথা শোনালো, আমাকে ভুল বুঝলো। জিন, জাংকুক কি কিছু ভুল বলেছে? হ্যাঁ মানছি ও অন্যায় করেছে, কিন্তু ও তো সেটা শুধরে নিতে চাইছে, তুমি কেন সেটা করতে আটকাচ্ছ ওকে? আরে তুমি সবটা জেনেও এসব বলছো? তুমি কি ভুলে গেছো সানার মাকে আমি কথা দিয়েছি যে সানাকেই জাংকুকের বউ বানাবো? জিন, তুমি একটা কথা রাখার জন্য 3টা জীবন নষ্ট করে দিচ্ছ। আমি তোমাকে বেশি কিছু বলবো না জিন, শুধু বলবো জাংকুককে কিন্তু তুমি খুব ভালো করে চেনো, ও যা বলে তাই করে। বান্ধবীকে দেওয়া কথা রাখতে গিয়ে নিজের একমাত্র ছেলেকে হারিয়ে ফেলো না জিন। কথাগুলো বলেই আরিম নিজের রুমে চলে যায়। না না, আমি কিছুতে আমার ছেলেকে হারাতে পারবো না, যা হবে পরে দেখা যাবে। জিন আর সময় নষ্ট না করে জাংকুকের রুমে আসে। জাংকুক কপালে হাত দিয়ে শুয়েছিল। জিন গিয়ে জাংকুকের পাশে বসলো এবং বলতে লাগলো, জাংকুক, আমি এই বিয়েতে রাজি, তেকে বাড়ির বউ বানাতে আমার কোনো আপত্তি নেই। জিনের কথা শুনে জাংকুক শোয়া থেকে উঠে বসে জিনকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ মা, আমি জানতাম তুমি আমাকে ঠিক বুঝবে। এখন ছাড় আমাকে, কত কাজ আছে সেগুলো করতে হবে না? আমার একমাত্র ছেলে বিয়ে বলে কথা, আমি কোনো কিছুতে ত্রুটি রাখবো না। পরের দিন বিকালবেলা জাংকুকদের বাড়ি ভর্তি মানুষ, সবাই বরযাত্রী যাবে বলে রেডি হচ্ছে। অন্যদিকে তের বাড়িটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, হয়তো তারা জাংকুকদের মতো বড়লোক নয়, তবে মেয়ের বিয়েতে কোনো রকম কমতি হতে দেননি সোবিন। তেকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আনা হয়েছে, তারা তেকে সাজাচ্ছে। তুমি দেখতে এমনিতেই সুন্দর, তোমাকে সাজাতে আমাদের একদম পরিশ্রম করতে হবে না বলেই মেয়েগুলো হাসাহাসি করছে। তবে তের মুখে হাসি বা লজ্জার ছিটে ফোটাও নেই, সে বসে আছে মূর্তির মতো। লোকেরা হয়তো ভালোবেসে বিয়ে করে, যেমন জিমিন আপু তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে, আর নয়তো পরিবারের পছন্দ অনুযায়ী বিয়ে করে, যেমনটা প্রায় দেখেছি আমি। কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয় কেন? আমি যাকে বিয়ে করতে চলেছি তার সাথে বিয়ে দিতে আমার পরিবার রাজি নয়, আর আমি তো তাকে ভালো করে চিনিও না। আমি বিয়ে করতে যাচ্ছি আমার সন্তানের বাবাকে, যে আগে আমার সন্তানের বাবা, তারপর আমার বর। আমি তাকে ভালোবাসি না, যদিও এই ধরনের ভালোবাসার সাথে আমার পরিচয় হয়নি কখনো। ভালোবাসা বলতে আমি শুধু আমার বাবা মাকে বুঝতাম, কিন্তু এখন ভালোবাসা বলতে আমি আমার বাচ্চাকে বুঝি। এমনটা নয় যে আমি আমার বাবা মাকে ভালোবাসি না, কিন্তু মাকে ভালোবাসার জন্য যে বাবা আছে, বাবাকে ভালোবাসার জন্য যে মা আছে, আমার সন্তানের যে কেউ নেই আমি ছাড়া। তার বাবা তাকে কতটা ভালোবাসে আমি তা জানি না, তবে আমার বেবির ভালোর জন্য যা করতে হয় আমি তাই করব। বরযাত্রী এসে গেছে, সাজানো হয়েছে দেখে। একদম কমপ্লিট, দেখো তো কেমন হয়েছে। ও মা, খুব সুন্দর লাগছে আমাদের ছোট্ট পরীটাকে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব জাংকুকের সামনে এসে বসলো এবং সমস্ত রিচুয়ালস পালন করার পর জাংকুককে কবুল বলতে বলা হয়। বিয়ের কিছুক্ষণ পর সবাই খাওয়া দাওয়া করে ফিরে আসার জন্য তৈরি হয় এবং গেটে বাইরে এসে দাঁড়ায়। একটু পর ইয়নজুন আর সোবিন মিলে তেকে নিয়ে আসে এবং জাংকুকের হাতে তেল হাত দিয়ে বলে, বাবা আমার কথা কিছু মনে করো না, জানি না তখন কি কি বলেছি। আমার মেয়েটাকে দেখে রেখো বাবা, অনেক আদর যত্নে বড় করেছি ওকে। নিজের মুখে কখনো কিছু চাইবে না, ও নিজের কষ্ট হলেও কাউকে বুঝতে দেবে না। তারপরে যদি কখনো ও কোনো ভুল করে ফেলে তাহলে তুমি ওকে ক্ষমা করে দিও। আপনি চিন্তা করবেন না বাবা, আজ থেকে তের সব দায়িত্ব আমার। ওকে ভালো রাখার দায়িত্বটাও আজ থেকে আমার, তার সাথে ওর সব ভুলগুলো শুধরে দেওয়ার দায়িত্ব আমার। মা, মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা। আমি তোমাদেরকে এই কয়েকদিন অনেক কষ্ট দিয়েছি, তোমাদের কথার অবাধ্য হয়েছি। আমি একটা ভালো মেয়ে হয়ে উঠতে পারিনি মা। তোমাদের মেয়ে তোমাদের জন্য কিছুই করতে পারলো না, শুধু কষ্টই দিয়ে গেল। জাংকুক, তুমি ওকে নিয়ে যাও, এখানে থাকলে ও আরো বেশি কান্না করবে। যাও, ওকে নিয়ে যাও। সোবিনের কথাতে জাংকুক তের হাত ধরে তেকে অনেক কষ্টে গাড়িতে নিয়ে বসায়, তারপর নিজেও গিয়ে তের পাশে সিটে বসে। তারপর গাড়ি স্টার্ট দেওয়া হয়। কিছু দূর যাওয়ার পর জাংকুক দেখলো তে এখনো বাইরের দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে। তে, কান্না করো না প্লিজ। তে, বললাম তো কান্না করো না। তে, এভাবে যদি তুমি কান্না করতে থাকো তাহলে তোমার শরীর খারাপ করবে। তুমি কি সেটা চাও বলো? আচ্ছা দেখি, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। আমরা 2 দিন পর আবার তোমাদের বাড়িতে যাব, ওকে? আপনি সত্যি বলছেন? সত্যি বলছি। তবে তুমি যদি এখনো কান্না করো তাহলে সেই প্ল্যান ক্যান্সেল। কি এখনো কি কান্না করবে? আচ্ছা, চোখ মুছো তাহলে। জাংকুক আর তে বাড়িতে আসতে আসতে রাত প্রায় 10টা বেজে গেল। জিন থেকে বরণ করে ঘরে তোলে। তারপর থেকে জাংকুকে ঘরে রেখে আসা হয়। তের শরীর বেশি ভালো নেই, যার জন্য আর কোনো রিচুয়ালস পালন করা হয় না।
জাঙ্কুকের ঘরটাও একদম সিম্পল ভাবে সাজানো হয়েছে। জাঙ্কুকের কথা মতো কোনো প্রকার ফুল ব্যবহার করা হয়নি, কারণ জাঙ্কুক চায় না যে তে জাঙ্কুকের ঘরে অস্বস্তি বোধ করুক। রাত প্রায় 11টা। জাঙ্কুক নিজের ঘরে এসে দরজা লক করলো, যার শব্দে তে কিছুটা নড়ে চড়ে বসলো। জাঙ্কুক আস্তে আস্তে করে তের সামনে গিয়ে বসলো। তের মুখটা লম্বা একটা ঘোমটা দিয়ে ঢেকে রাখা হয়েছে। জাঙ্কুকের ভীষণ ইচ্ছা করছে ঘোমটাটা তুলে তের মুখটা দেখতে, তাই জাঙ্কুক আস্তে আস্তে তের ঘোমটাটা সরিয়ে তের মুখটা উঁচু করলো। তেকে বউ সাজে খুবই সুন্দর লাগছিল। এখন জাঙ্কুকে খুব ইচ্ছা হতে লাগলো তেকে কিস করার। জাঙ্কুক যে না তেকে কিস করতে যাবে তখনই তে বলে ওঠে, আমার সময় লাগবে, আসলে আমার সরি, ইটস ওকে তে, টেক ইওর টাইম। কথাটা বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় চেঞ্জ করতে, এবং কিছুক্ষণ পর বের হয়ে দেখে তে এখনো ওই জায়গাটাতেই বসে আছে। তে এই ভারী কাপড়গুলো চেঞ্জ করে এসে শুয়ে পড়ো। জাঙ্কুকের কথাতে তে মাথা নেড়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়, আর জাঙ্কুক গিয়ে সোফাতে বসে পড়ে। কিছুক্ষণ পর তে টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বেরিয়ে আসে। এদিকে তেকে টপস আর স্কার্টে দেখে জাঙ্কুক আবার একটা ক্রাশ খায়। ধুর, এখন এসব মাথায় আনা যাবে না, এখন অন্তত এসব ক্রাশ ট্রাশ খাওয়ার সময় নয়। তে বিছানার উপর বসলে জাঙ্কুক গিয়ে তের পাশে বসে এবং তের ডান হাতটা নিজের কোলের উপর রেখে বলে, তে এখন থেকে এটা তোমারও বাড়ি, তাই কখনো কোনো কিছুতে দ্বিধাবোধ করবে না। এই যে রুমটা দেখছো, এটা তোমার রুম, এবং এই রুমের সবকিছু এখন থেকে তোমার। আর তোমার যখন যা লাগবে আমাকে বলবে। কি বললাম? যখন যা লাগবে, বুঝেছো? যদি আমি বাড়িতে না থাকি তাহলে মা আছে, তাকে বলবে। তোমার যা সমস্যা হবে, যা অসুবিধা হবে আমাকে বলবে, কখনো কিছু লুকাবে না। আচ্ছা এখন যাও, গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল বউ ভাতের জন্য। এরপর তে গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে তের ঘুম ভেঙে যায়, এবং পাশে থাকা লাইটটা জ্বালিয়ে দেখে জাঙ্কুক সোফা থেকে নিচে পড়ে গেছে। হ্যাঁ, জাঙ্কুক রাতে সোফাতে শুয়েছিল, বাট তার তো সোফাতে শুয়ে অভ্যেস নেই না। জাঙ্কুককে পড়ে যেতে দেখে তে তাড়াতাড়ি উঠে জাঙ্কুকের কাছে যায়। একি আপনি পড়ে গেলেন কি করে? কোথায় ব্যথা পেয়েছেন দেখি? তেমন কিছু হয়নি তে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আর সরি তোমাকে আবার উঠতে হলো। আপনাকে এখানে শুতে হবে না, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন। আর তুমি? দেখুন আপনার খাটটা অনেক বড়, তবুও যদি আপনার প্রবলেম হয় আমি তাহলে সোফায় শুয়ে পড়ছি। তে তুমি কি বললে? তুমি সোফাতে শুবে? আর তারপর যদি তুমি পড়ে যাও, তুমি ভাবতে পারছো কি হবে? তাহলে আপনিও আমার সাথে খাটে শুবেন? তুমি শিওর তো? আপনি ওই পাশটায় শুন, আর আমি এই পাশে শুয়ে পড়ছি। জাঙ্কুক আর কিছু না বলে তের কথা মতো গিয়ে শুয়ে পড়ে, আর কিছুক্ষণ পরেই ওরা ঘুমিয়ে যায়। সকালবেলা জাঙ্কুক নিজের উপর ভারী কিছু অনুভব করে, এবং চোখ মেলে তাকিয়ে দেখে তে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে মুখ গুজে আছে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে আস্তে আস্তে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর জিন আসে তে আর জাঙ্কুকের রুমে। এই মেয়ে, ওঠো, সকাল হয়ে গেছে। সে খবর কি আছে? পড়ে পড়ে ঘুমাচ্ছে। জিনের কথা শুনে তে তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। হ্যাঁ, এসব কি ধরনের পোশাক? শোনো মেয়ে, এই বাড়িতে থাকতে হলে তোমার এসব পোশাক পরে থাকা যাবে না। তে জিনের কথা শুনে চুপচাপ মাথা নাড়ায়। তখনই জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়। মা, তুমি ওকে এভাবে বলছো কেন? ওর যেটা ভালো লাগে ও সেটাই করুক না, এতে সমস্যা কি? হ্যাঁ বাবা, বুঝতে পেরেছি, কিন্তু আজ বাড়িতে অনেক মানুষ, নতুন বউকে দেখতে এসেছে অনেকে। শোনো, আমি কিছু কাপড় এনেছি, এখান থেকে যে কোনো একটা পরে নিচে চলে এসো। কথাগুলো বলে জিন ওখান থেকে চলে যায়। তুমি মায়ের কথায় কিছু মনে করো না প্লিজ, উনি এভাবে কথা বলেন, কিন্তু ওনার মনটা খুব ভালো, দেখবে উনি তোমাকে আস্তে আস্তে ঠিক মেনে নিয়েছে। আমি মায়ের কথাটা কিছুই মনে করিনি, আর উনি তো ভুল কিছু বলেননি, তাই না? জাঙ্কুক আর কিছু বলার আগেই তে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর তে রেডি হয়ে নিচে গেলে কিছু বয়স্ক মহিলারা ওকে ঘিরে বসে। সেখানে জিনও ছিল। তে তাদের মাঝেকার ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনতে পাচ্ছিল। অবশ্য ওনারা ওকে শুনিয়ে শুনিয়ে বলছিল। হ্যাঁ, দেখতে শুনতে তো ভালোই, কিন্তু চরিত্র কেমন তা তো জানিয়েই। হ্যাঁ রে, শুনেছি নতুন বউ নাকি 2 মাসে গর্ভবতী। আরে মনে হয় পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা দেয়নি, নইলে এইটুকু মেয়ে এত কিছু বোঝে নাকি? আমার কি মনে হয় জানিস, বড়লোকের ছেলে দেখে এই মেয়ে ছেলেকে নিজের রূপে জালে ফাঁসিয়েছে, তারপরে তো এরকম আকাম কুকাম করেছে। তে আর জিন দুজনে কথাগুলো শুনতে পাচ্ছিল। জিন তো কথাগুলো শুনে তের দিকে রাগে চোখে তাকাচ্ছিল, যা দেখে তে চোখের জল আটকে রাখতে পারে না। তখনই তে অনুভব করে জাঙ্কুক তার পেছনে এসে দাঁড়িয়েছে, এবং তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তের হাত ধরে তেকে টেনে ওঠায়। এই যে আপনারা কি বলছিলেন? হ্যাঁ, আপনারা কি বলছিলেন এবার বলুন। আপনাদের সাহস তো কম না, আপনারা আমার বউয়ের ব্যাপারে এইসব কিছু বলেন, তাও আবার আমার বাড়িতে দাঁড়িয়ে। মানে আমরা, লিসেন, ও আমার ওয়াইফ মিসেস জিয়ন তেইহং। আইনি মতে আমরা হাজবেন্ড ওয়াইফ, তাই
তাই আমাদের বেবি হতেই পারে, তার জন্য কি আমার ওয়াইফকে আপনাদের কৈফিয়ত দিতে হবে? আর রইল শিক্ষার কথা, আমার ওয়াইফের শিক্ষা নিয়ে খুব মাথা ব্যথা, তাই না আপনাদের? শুনুন, আমার ওয়াইফের পারিবারিক শিক্ষা আছে বলেই আপনারা ওর বিষয়ে এত কিছু বলেও পার পেয়ে গেছেন, নইলে এতক্ষণে আপনাদের যোগ্য জবাব আপনারা পেয়ে যেতেন। নাও গেট আউট। কি? আই সেড গেট আউট ফ্রম মাই হাউস। জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে গেছে, তার শরীর কাঁপছে। জাঙ্কুকের রাগ দেখে সবাই ভয় পেয়ে যায় এবং এক এক করে চলে যায়। জাঙ্কুক, আমি বলছিলাম কি, ওনারা তো মা, ওনারা তোমার সামনে থেকে এত কিছু বললো আর তুমি কিছুই বললে না। বাবা, আমাকে কিছু বোঝাতে হবে না মা, আমি বুঝে গেছি। আর এখানে কোনো বৌভাত হবে না, বিয়ে শেষ, সবাইকে চলে যেতে বলো। কথাগুলো বলেই জাঙ্কুকদের হাত ধরে তেকে রুমে নিয়ে আসে। তে, ওনারা তোমাকে এত কিছু বলছিল আর তুমি চুপ করে শুনছিলে, কিছু বলনি কেন? কি হলো বলো, কেন কিছু বলনি? কি বলতাম, ওনারা তো ভুল কিছু বলেননি। ভুল কিছু বলেননি মানে? তে, তুমি আমার ওয়াইফ, বুঝেছো? ওনাদের কোনো অধিকার নেই তোমাকে নিয়ে কিছু বলার। আর তুমি তুমি এখনো না খেয়ে আছো, তাই না? বসো, আমি খাবার নিয়ে আসছি। তারপর জাঙ্কুক খাবার নিয়ে এসে তেকে খাইয়ে দেয়। চলো রেডি হয়ে নাও। মানে কেন, আমরা কোথায় যাব? তে, আমরা ডাক্তারের কাছে যাব তোমার চেকআপের জন্য। তারপর জাঙ্কুক আর তে ডাক্তারের কাছে আসে। ডাক্তার, কি বুঝলেন তের ফিজিক্যাল কন্ডিশন কেমন? এখন পর্যন্ত ঠিক আছে সব, কিন্তু ওনার প্রেগন্যান্সিটা ততটা স্বাভাবিক হবে না, যেহেতু ওনার বয়স কম। নর্মাল ডেলিভারি হওয়ার কোনো চান্স নেই, ওনাকে একটা নির্দিষ্ট টাইমে সিজার করতে হবে। এতে ওর রিস্ক নেই তো কোনো? সেটা তো আস্তে আস্তে বোঝা যাবে। তবে তবে কি ডাক্তার, দেখুন সবটা বলুন প্লিজ, কিছু লুকাবেন না। আসলে ওনার শরীরে রক্তের পরিমাণ তুলনামূলকভাবে কম, যেটা একদম ভালো লক্ষণ না। আপনি ওনার দিকে একটু বেশি খেয়াল রাখবেন, বেশি করে ফ্রুটস আর পুষ্টি জাতীয় খাবার খাওয়াবেন, তাহলে হয়তো এটা ততটা রিস্ক হবে না। আর সময় মতো চেক আপ করাবেন। ওকে ডাক্তার, আমি খেয়াল রাখবো, থ্যাংক ইউ। তারপরের দিন জাঙ্কুক আর তে দেগুতে আসে তেদের বাড়িতে। তারা এক সপ্তাহ সেখানে থাকে। এই এক সপ্তাহে তের প্রতি জাঙ্কুকের কেয়ার দেখে তের বাবা মা খুব খুশি হয়। তারা বুঝতে পারে জাঙ্কুক তেকে সত্যিই ভালোবাসে। এখন তারা একদম নিশ্চিন্ত। আজ জাঙ্কুক আর তে জাঙ্কুকদের বাড়িতে ফিরে আসে। কেটে যায় আরো 3 মাস। এই 3 মাস জাঙ্কুকদের সাথে সাথে থেকেছে। তের প্রতি জাঙ্কুকের ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে এই 3 মাসে। তেও এখন জাঙ্কুকের সাথে অনেকটাই স্বাভাবিক হয়েছে। তে এখন আর জাঙ্কুককে অতটা ভয় পায় না। তে এখন 5 মাসে প্রেগনেন্ট। এই সময় তের শরীরে অনেক রকম পরিবর্তন হয়, যেটা তের কাছে অনেক অদ্ভুত আর অস্বস্তিকর লাগে। তের অতিরিক্ত মাত্রায় মুড সুইং হয়, মাঝে মাঝে তে জাঙ্কুকের সাথে বাজে বিহেভ করে ফেলে তার জন্য, যেটা জাঙ্কুক খুব ভালোভাবে হ্যান্ডেল করে নেয়। সে জানে এই সময় তের এমন ব্যবহার স্বাভাবিক। বাবা, আমার তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমাদের কোম্পানিতে জয়েন করব। জাঙ্কুক, তুই সত্যি কথা বলছিস? কিন্তু তুই তো আগে কোম্পানিতে জয়েন করতে চাইতি না, হঠাৎ কি হলো? আসলে বাবা, এখন আমার সংসার আছে, আমি আমার সংসারের দায়িত্ব নিতে চাই। বাবা, এটা তো খুব ভালো কথা। আমাদের ছেলে দায়িত্ববান হতে শিখেছে, আর এই সবকিছুই হচ্ছে আমাদের তেমার জন্য। না না বাবা, তেমন কিছুই নাই। দায়িত্ববান না অন্য কিছু। এই মেয়েটা আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমার ছেলে তো এখন বউ বলতে অজ্ঞান। আমি এই মেয়েকে কখনো মেনে নেব না। জাঙ্কুক, তাহলে তুই আজ আমার সাথে চল, আমি তোকে সব বুঝিয়ে দেব। ওকে বাবা। কুকি, এই যে শুনছেন? কি হয়েছে তে, তোমার কি ক্ষুধা লেগেছে? ওয়েট, তুমি আমাকে কি বলে ডাকলে? মানে আসলে কুকি, রাইট? আসলে হয়েছে কি, আমি অনেকদিন ধরে ভাবছি আপনাকে কি বলে ডাকা যায়। আপনি তো আমার থেকে অনেক বড়, নাম ধরে তো আর ডাকতে পারবো না। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে নিয়ে ভাবো, তাই না? আচ্ছা বাদ দাও, নামটার জন্য থ্যাঙ্কস। নামটা কিন্তু অনেক সুন্দর, আই লাইক ইট। এখন বলো কি খাবে? আইসক্রিম। তে, আইসক্রিম খাওয়া যাবে না, তুমি বসো, আমি তোমার জন্য পাস্তা বানিয়ে আনছি। না না, আমি আইসক্রিমই খাবো, আইসক্রিমই খাবো, প্লিজ আমাকে আইসক্রিম এনে দিন। ওকে বাবা, আগে পাস্তা খাবে তারপর আইসক্রিম। থ্যাংক ইউ কুকি, আপনি অনেক ভালো। তে তে, এটা কি ছিল? কই, কিছু না তো, আপনি যান। তারপর জাঙ্কুক নিজের হাতে পাস্তা বানিয়ে তেকে খেতে দেয়। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ জাঙ্কুকের কোম্পানিতে একটা কাজ আসে, যার জন্য জাঙ্কুককে আবার লন্ডনে যেতে হবে, তা আবার 2 সপ্তাহের জন্য। তে, আমি ভাবছি আমি প্রজেক্টটা ক্লোজ করে দেব, কারণ তোমাকে এই অবস্থায় রেখে আমি কি করে যাব? জাঙ্কুক লন্ডন যাবে শুনে তের ভীষণ কষ্ট হচ্ছে। তারও তো জাঙ্কুককে ছাড়া থাকতে কষ্ট হবে, কিন্তু সে যদি জাঙ্কুককে আটকায় তাহলে জাঙ্কুক কিছুতেই যাবে না। 2 সপ্তাহই তো কুকি, আপনি যান, আমার জন্য একদম চিন্তা করবেন না।
না নাতে, তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না। তার উপর রাতে তোমার যখন ক্ষুধা লাগবে তুমি তখন কি করবে? তুমি তো ঠিকমতো খাবারও খাবে না। এই শেষ সময়ে আমি কোনো রিস্ক নিতে চাই না। জাঙ্কুক, তুই এসব নিয়ে চিন্তা করছিস? আমি আছি কি করতে? তুই নিশ্চিন্তে যা। আমি শুনেছি কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের কোম্পানির জন্য। আর তোর খেয়াল আমি রাখবো, তুই ওকে নিয়ে একদম টেনশন করিস না। আর তোর এই কাজটা মোটেও অবহেলা করে ঠিক হবে না রে। তে হ্যাঁ কোকিন, দেখুন মা ঠিকই বলছে, আপনি যান। ওকে, তোমরা দুজন যখন বলছো তখন আজকে বিকালে আমার ফ্লাইট। তে তে কোথায় তুমি? আমি ব্যালকনিতে। জাঙ্কুক তের কাছে গেল। তে, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তে তাকাও আমার দিকে। এই কি তে, তুমি কাঁদছিলে? তোমার কি কোনো প্রবলেম হচ্ছে তে? বলো আমাকে, শরীর খারাপ লাগছে? কোথায় কোথায় সমস্যা হচ্ছে তোমার? আরে না কোকি, আমার চোখে যেন কি পড়েছে। আরে আপনি বাদ দেন তো, চলুন, আপনি লেট হয়ে যাবেন তো। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে এবং হঠাৎ করে তেকে জড়িয়ে ধরে। কি হলো? এভাবে কেন তাকিয়ে আছেন? তে, আমি কি তোমাকে একটা প্লিজ? তে হ্যাঁ বলার সাথে সাথে জাঙ্কুক তের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট বসিয়ে দেয় এবং তেকে ফার্স্ট টাইম সজ্ঞানে কিস করে। প্রায় 5 মিনিট পর জাঙ্কুক তেকে ছেড়ে দেয় এবং অন্যদিকে ঘুরে নিজের চোখের জল মুছে নেয়। তে, নিজের আর তেজাঙ্গের খেয়াল রেখো। আমি ওখানে গিয়ে তোমাকে কল করব। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, নয়তো আমি আর যেতেই পারবো না তেকে রেখে। বলেই জাঙ্কুক লাগেজ নিয়ে বেরিয়ে পড়ে। তেজাং হলো জাঙ্কুক আর তের ছেলের নাম। এই তো কয়েকদিন আগেই ডাক্তার যখন চেক আপ করে বলেছিল যে তের ছেলে হবে, সেদিনই জাঙ্কুক তে আর ওর ছেলের নাম ঠিক করে ফেলে। ফোনের শব্দে তের ঘুম ভাঙে। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখেই তে বুঝে যায় কে কল দিয়েছে। হ্যালো তে, গুড মর্নিং। গুড মর্নিং, আপনি ভালোভাবে ওখানে পৌঁছেছেন তো? হ্যাঁ তে, তুমি চিন্তা করো না। আর তুমি এখন উঠে ফ্রেশ হয়ে নাও, একটু পর হেচাং আসবে খাবার নিয়ে। একদম লক্ষ্মী মেয়ের মতো খাবারগুলো খেয়ে নেবে, কেমন? সে না হয় খাবো, আপনি খেয়েছেন? এখন খাবো। আচ্ছা তে, খেয়ে আমাকে ফোন দাও, এখন রাখি। দুপুরবেলা খেতে বসলে জিন তেকে উদ্দেশ্য করে হেচাংকে বলে, হেচাং এসব কি রান্না করেছিস? ওয়াক থু। কেন ম্যাডাম, কি হয়েছে? কিচ্ছু হয়নি রে, আমার কি আর সেই কপাল আছে? বাড়িতে বউ আসলে বউই তো সব দেখাশোনা করে, সংসারে হাল ধরে। আমার তো আজ অব্দি নতুন বউয়ের হাতে রান্না খাওয়ারও ভাগ্য হয়নি। কি কপাল আমার। মা, আপনি এভাবে বলছেন কেন? তাহলে আর কিভাবে বলবো বলো? তুমি কি পারবে আমাকে রেঁধে খাওয়াতে? কিন্তু ম্যাডাম, ছোট বউ তো অসুস্থ। হ্যাঁ তুমি চুপ করো। কিসের অসুস্থ ও? ওকে কোন দিক থেকে তোমার অসুস্থ বলে মনে হয়? আর পোয়াতি বলে কি ঘরে কাজ করা যাবে না নাকি? আমি কোনো কথা শুনতে চাই না, আজ থেকে তেই রান্না করবে। কিন্তু মা, আমি তো রান্না করতে পারি না। সেটাই তো, শিখতে হবে তো নাকি? না করলে শিখবে কি করে? তোমাকে এবারে আদর্শ বৌমা হয়ে উঠতে হবে। তে, আমি তোমার এমন অবস্থা করব না যে তুমি নিজেই এই বাড়ি থেকে চলে যেতে চাইবে। তারপর কিছুদিন এভাবেই কেটে যায়। তেকে এখন বাড়ির সব কাজ করতে হয়। হেচাং সাহায্য করতে চাইলেও জিন করতে দেয় না। তেকে সব একাই করতে হবে, তবেই তো হবে বাড়ির আদর্শ বৌমা। তের হাতের অনেক জায়গাতেই এখন লাল দাগ হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ওগুলো পুড়ে যাওয়ার দাগ। মূলত রান্না করার সময় ছ্যাঁকা লেগে দাগগুলো হয়েছে। আমি আর পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। তে, খাবার কি রান্না হয়ে গেছে? টেবিলটা পরিষ্কার করে খাবার সার্ভ করে দাও। তোমার শ্বশুর মশাই এখনই নিচে ডিনার করতে আসবেন। এই তো মা, হয়ে গেছে, আমি আসছি। তেকে জিন সারাদিনই কাজ দিয়ে ব্যস্ত রাখে, যার জন্য তে জাঙ্কুকের সাথে কথা বলার সময় পায় না। রাত 10টা তে সব কাজ শেষ করে বিছানায় শুতে ঘুমিয়ে যায়। তখনই জাঙ্কুক থেকে কল করে। জাঙ্কুক থেকে অনেক আগে থেকে কল করছিল, কিন্তু তে এতটাই ক্লান্ত ছিল যে ফোন ধরেনি আর। মা তে কোথায়? আমি সারাদিন ওকে কল দিলাম কিন্তু ধরলো না, আর ও নিজেও কল দিল না। ও ঠিক আছে তো? হ্যাঁ বাবা, ও ঠিক আছে, তুই চিন্তা করিস না, ও হয়তো ঘুমিয়ে গেছে। মা, আমি ওকে দেখতে চাই, তুমি ফোনটা ওর কাছে নিয়ে যাও তো। বউ পাগল ছেলে আমার, দাঁড়া যাচ্ছি। তারপর জিন ফোনটা হাতে নিয়ে তের রুমে আসে এবং দেখে তে ঘুমিয়ে আছে। জাঙ্কুকও তেকে ঘুমিয়ে থাকতে দেখে এবং একটু নিশ্চিন্ত হয়। আচ্ছা মা, আমার তোমার সাথে কিছু কথা আছে। মা, সানার ব্রেন ক্যান্সার হয়েছে। হোয়াট? কি বলিস তুই? ওইটুকু মেয়ের? হ্যাঁ মা, ডাক্তার বলেছে ও আর বেশি হলে 3 মাস বাঁচবে। আর অদ্ভুত বিষয় হচ্ছে ও 3 মাস আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে চায়। মা, ও আমাকে ভালোবাসতো, এখন আমি কি করব মা? আমি ওকে তের কথা বলেছি, ও বলেছে ও শুধু আমাদের বাড়িতে থাকতে চায়, আমার ভালো বন্ধু হিসেবে, আর কিছুই নয়। আমি এখন কি করব?
জাঙ্কুক তুই সানাকে কি করে রেখে আসবি? তুই তো জানিস সানাকে আমি আমার নিজের মেয়ের মতোই দেখেছি সব সময়। তুই ওকে নিয়ে আয় বাবা, তারপর ওর জন্য যদি তে কোনো প্রবলেম হয় তাহলে আমি ওকে নিয়ে অন্য কোথাও থাকবো। মা তুমি এসব কি বলছো? ও কেন তের প্রবলেমের কারণ হবে? তাছাড়া ওকে আমি শুধু বন্ধু ভাবি, এর বেশি কিছুই নয়। আচ্ছা আমি এখন ফোনটা রাখছি। জাঙ্কুক আজকে বাড়িতে আসবে শুনে তের তো খুশির সীমাই নেই। এত কিছু করার পরেও মেয়েটাকে বাড়ি থেকে বের করতে পারলাম না। বুঝি না এতটুকু মেয়ে কি করে সব সহ্য করে নিল। জাঙ্কুক বাড়িতে ঢোকার সাথে সাথে তে দৌড়ে গিয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো, যাতে জাঙ্কুক বেশ অবাক এবং তার সাথে অনেক খুশি হলো। তে কি করছো? দেখো সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। ওহ তাহলে এই হলো তাইয়ং, তাই তো? হঠাৎ জাঙ্কুকের পেছন থেকে মেয়েলি কণ্ঠ শুনে তে জাঙ্কুককে ছেড়ে দিয়ে সেদিকে তাকালো এবং দেখতে পেল বিদেশি পোশাক পরিহিত একটা সুন্দরী মেয়ে লাগের সাথে দাঁড়িয়ে আছে। তে মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জাঙ্কুকের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। হ্যাঁ সানা, ওই তে। আর তে ও হলো সানা, মায়ের বান্ধবীর মেয়ে। জাঙ্কুক এভাবে কেউ পরিচয় করিয়ে দেয় বুঝি? তুমি তোকে বললেই না আমি তোমার কে হই। ওহ তে, ও তার সাথে আমার ছোটবেলার বন্ধু। ওর ও আর ওর ফ্যামিলির সবাই লন্ডনেই থাকে। ও আচ্ছা, হ্যালো আপু। উনি কি এখানেই থাকবে কুকি? হ্যাঁ তে, ও কিছুদিন এখানেই থাকবে। কুকি, এটা আবার কেমন নাম? যাই হোক বাদ দাও, আমি উপরে যাচ্ছি, অনেক টায়ার্ড আমি। কথাটা বলেই সানা গেস্ট রুমের দিকে চলে যায় আর জিনও সানার পেছন পেছন যায়। তে, এই তে কি হলো, চলো রুমে চলো। চলুন। জাঙ্কুকদের হাত ধরে তেকে রুমে নিয়ে এসে তেকে বিছানায় বসালো। তে তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কিছুক্ষণ পর জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তের পাশে বসলো। তে আমি তোমার জন্য অনেক কিছু এনেছি, দেখবে না? দাঁড়াও দেখাচ্ছি। কথাটা বলেই জাঙ্কুক লাগেজ বের করলো এবং তে দেখতে পেল পুরো লাগেজ ভর্তি জামা কাপড়, বেশিরভাগই টপস আর স্কার্ট আর কয়েকটি শাড়ি। তে দেখো, এগুলো আমি তোমার পছন্দ অনুযায়ী নিজে অর্ডার করে বানিয়ে এনেছি। আমি জানি তুমি এগুলোতে বেশি কমফোর্ট ফিল করো। আর আরো একটা জিনিস আছে, দেখি তোমার হাতটা দাও তো। কেন? আরে দাওই না। তে হাত না দিতে চাইলেও জাঙ্কুক জোর করে তের হাত সামনে আনে এবং তের হাতে একটা ব্রেসলেট পরিয়ে দেয়। ব্রেসলেটটা অনেক সুন্দর ছিল এবং সেখানে কুকির নাম লেখা ছিল। তে দেখতে পেল জাঙ্কুকের হাতেও সেম ব্রেসলেট, সেখানে তের নাম লেখা। দেখো তো তে, তোমার পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। জাঙ্কুক তের হাতে কিস করতে যাবে তখনই তের হাতের দাগগুলো জাঙ্কুকের চোখে পড়ে। আন্টি, সব তো আমাদের প্ল্যান মতোই হচ্ছে, আপনি চিন্তা করবেন না। না সানা, তোমাকে আরো ভালো করে বিষয়টা দেখতে হবে। তে ছোট হলেও ওর সহ্য ক্ষমতা অনেক বেশি, ও সহজে বাড়ি থেকে যাবে না। মা, মা। এ কি, জাঙ্কুকে এভাবে ডাকছে কেন? চলো তো দেখি। মা, 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 এসব কি? তে হাতে এই দাগগুলো কিভাবে হলো? আসলে জাঙ্কুক হয়েছে কি? হ্যাঁ হ্যাঁ মা বলো, কি হয়েছে? কুকি, আপনি মায়ের সাথে এভাবে কেন কথা বলছেন? মায়ের তো কোনো দোষ নেই। ও আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো যে দাগগুলো কিভাবে হয়েছে। আসলে আমি তো রান্না করতে পারি না। একদিন রাতে আমার খুব খিদা লেগেছিল, তখন আমি রান্না করার চেষ্টা করেছিলাম, তখনই আমার হাতে গরম তেল পড়ে যায়। তে তোমাকে বারবার বারণ করার পরেও কেন তুমি কিচেনে গিয়েছিলে? হেসানকে বলতে পারতে, ও তোমাকে কিছু রান্না করে দিত। তে তুমি আমার কোনো কথা শোনো না, একদম শোনো না। কেন শোনো না বলো তো? আমি এখন সত্যি খুব বিরক্ত, ভালো লাগছে না আমার। কথাগুলো বলেই জাঙ্কুক হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর জিন আর সানাও সেখান থেকে চলে যায়। আমি চাই না কুকি আমাকে নিয়ে আপনার মায়ের মাঝে ঝামেলা হোক। মাঝে আমাকে এমনিতেই সহ্য করতে পারে না। জাঙ্কুক সেদিন আর বাসায় আসে না। বিয়ের পর এই প্রথম জাঙ্কুক রাগ করে বাইরে রাত কাটিয়েছে, আর জাঙ্কুক কলও রিসিভ করছে না, যার জন্য তের এখন ভীষণ চিন্তা হচ্ছে। মা, উনি রাতে বাড়িতে আসেননি আর কলও রিসিভ করছেন না। এ আর নতুন কি, তোমার কাছে হয়তো নতুন, চিন্তা করো না, ওর সময় হলে ও নিজেই বাসায় চলে আসবে। সন্ধ্যাবেলায় জাঙ্কুক বাড়িতে আসে। কুকি, আপনি এসেছেন? কোথায় ছিলেন আপনি? রেডি হয়ে নাও, আমরা ডাক্তারের কাছে যাব। বলেই জাঙ্কুক ওয়াশরুমে চলে যায়। এসব কি মিসেস জিয়ন, আপনি কি নিজে খেয়াল রাখছেন না? কেন ডাক্তার, কি হয়েছে? সব ঠিক আছে তো? ওনার কন্ডিশন দেখে মনে হচ্ছে না যে উনি নিজে খেয়াল রেখেছেন। ওয়েটও কমে গেছে অনেক। এসব কি করে হলো? 1 মাস আগেও তো সব নর্মাল ছিল। জাঙ্কুক ডাক্তারের কথাগুলো চোখ বন্ধ করে শুনছিল, দেখে বোঝা যাচ্ছে সে খুবই রেগে আছে। তে মাথা নিচু করে সব শুধু শুনছে। দেখুন মিস্টার জিয়ন, এই শেষ সময়ে যদি এমন হতে থাকে তাহলে সিজার করাটা বিপজ্জনক হয়ে যাবে, বুঝতে পারছেন তো? যেটা মা এবং ছেলে দুজনের জন্যই রিস্ক হয়ে যাবে। জাঙ্কুক আর ডাক্তারের কথাগুলো শুনতে পারলো না, উঠে দাঁড়ালো। ডাক্তার, আমাকে আবার একটা নিউ শিডিউল দিন, যেটা ফলো করলে সবকিছু স্বাভাবিক হবে।
ওকে মিস্টার জিওন। থ্যাংক ইউ ডাক্তার, আজ আমরা তাহলে আসি। জাংকুক ড্রাইভ করছে, তে জাংকুকের পাশে বসে আছে। জাংকুকের সাথে একটা কথা বলছে না, তেও ভয় কিছু বলছে না। জাংকুককে এতটা রেগে যেতে তে কখনো দেখেনি। এমন সময় জাংকুক হঠাৎ করে গাড়িটা ব্রেক করে, গাড়ি থেকে নেমে দৌড় দেয়। যেটা দেখে তে ভীষণ অবাক হয়ে যায়, আর কি হচ্ছে সেটা দেখার জন্য গাড়ি থেকে নামে। হ্যাঁ, এটা বুকাম। বুকাম যিশুর হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছিল, যেটা জাংকুক দেখে ফেলে। বুকাম কিছু বুঝে ওঠার আগে জাংকুক বুকামকে মারতে শুরু করে দেয়, যেটা দেখে তে দাঁড়িয়ে যায়। ইউ বাস্টার্ড, তুই কি ভেবেছিলি আমার হাত থেকে তুই বেঁচে যাবি? জাংকুক কি করছিস? ছাড় আমাকে। ভাই ভাই কি করছেন? ছাড়ুন ওকে। জাংকুক কারো কোনো কথা না শুনে বুকামকে ইচ্ছামতো মারতে থাকে। মারতে মারতে বুকামের নাক মুখ থেকে রক্ত বের হয়ে যায়। বুকামের এরকম খারাপ অবস্থা দেখে তে এবার জাংকুকের কাছে যায় এবং জাংকুককে আটকাতে না পেরে পেছন থেকে জড়িয়ে ধরে। ছাড়ুন ওনাকে, মেরে ফেলবেন নাকি? উনি তো মরে যাবে। তে ছাড়ো আমাকে, আজকে তোমার এই অবস্থার জন্য ও দায়ী। দেখুন, যা হবার হয়ে গেছে, ওনাকে মেরে ফেলে তো আর সবকিছু আগের মতো হয়ে যাবে না, তাই না? জাংকুক কারো কোনো কথা শুনছেই না। এদিকে অতিরিক্ত ভয় পেয়ে তে অজ্ঞান হয়ে পড়ে যেতে নেয়, যেটা দেখে জাংকুক এবার বুকামকে ছেড়ে দিয়ে তেকে জড়িয়ে ধরে। জাংকুক বুকামকে ছেড়ে দিতে বুকাম জাংকুকের পা জড়িয়ে ধরে বসে পড়ে। দোস্ত দোস্ত, আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। না না না, অন্যায় হয়ে গেছে আমার। পা ছাড় আমার, আর ক্ষমা সেটা তুই কখনো পাবি না, কখনো না। আর ভবিষ্যতে তেজ যদি কিছু হয় না, তোকে আমি নিজের হাতে মেরে ফেলবো, কেউ আটকাতে পারবে না। বলেই জাংকুক তেকে কোলে করে গাড়িতে নিয়ে বসায়। কিছুক্ষণ পর তে জ্ঞান ফেরে। জাংকুক ড্রাইভ করছে, তে বাইরের দিকে তাকিয়ে আছে। তে কেন আটকাতে গেলে আমাকে? কেন মেরে ফেলতে দিলে না ওকে? কেন, আপনার কি খুব আফসোস হচ্ছে যা হয়েছে তার জন্য? তে তে তুমি এসব কি বলছো? কেন, কি বললাম? আর হ্যাঁ, আফসোস হবারই তো কথা, ওনার জন্যই তো আমাকে আপনার বিয়ে করতে হয়েছে। কোনো কিছু তো আপনার ইচ্ছাতে হয়নি, তাই না? আমি আর তেজান তো আপনার জীবনের সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছি, তাই না? কথাগুলো বলেই তে অন্যদিকে ফিরে চোখ মুছে নিল। জাংকুক তে এরকম কথাতে কিছুটা অবাক হলো এবং ভেবে দেখলো তার কথাতে তে কষ্ট পেয়েছে। তে জাংকুককে ভুল বুঝছে। জাংকুক তো তেকে নিয়ে অনেক বেশি টেনশনে আছে। তে তো আর তা জানে না। জাংকুক কিছু বলতে যাবে তখনই জিনের কল আসে। হ্যালো জাংকুক, সানা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তুই কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আয়, ও তোকে দেখতে চাইছে। কি বলো মা? আমি আসছি। তে জাংকুক বাড়িতে আসার পর ওরা দুজনেই সানার রুমে যায়। জাংকুক সানার কাছে যেতেই সানা জাংকুককে জড়িয়ে ধরে, যেটা দেখে তের বেশ খারাপ লাগে। মা, সানা এখন কেমন আছে? ভালো না রে বাবা, তুই সারাদিন বাড়িতে ছিলি না বলে ও কিছুই খায়নি সকাল থেকে। সে কি সানা, তুমি কেন এরকম করছো? জাংকুক, তুমি না খাইয়ে দিলে আমি খাবো না। প্লিজ জাংকুক, আমাকে খাইয়ে দাও না। জাংকুক, ও যখন বলছে ওকে খাইয়ে দে না। জাংকুকের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে সানাকে খাইয়ে দেয়, যেটা দেখে তে নিজের রুমে চলে আসে। কিছুক্ষণ পর জাংকুক তের জন্য খাবার নিয়ে রুমে আসে। তে জাংকুকের হাত থেকে প্লেটটা নিয়ে নিজের হাতে খেতে শুরু করে দেয়। আপনি খেয়েছেন? না, আসলে ভেবেছিলাম তোমাকে খাইয়ে দেব আর নিজেও খাবো। আসুন, আমি খাইয়ে দিচ্ছি। সত্যি বলছো? আসুন। খাবার খাওয়া শেষ হলে জাংকুক তেকে শুয়ে দিয়ে নিজেও তের পাশে শুয়ে পড়ে। রাত প্রায় 2টা। এমন সময় তে হঠাৎ চিৎকারে জাংকুক তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বসে। আহ! কি হয়েছে তে? কি হয়েছে তোমার? কুকি। তে হঠাৎ করে জাংকুকের হাতটা নিজে পেটের উপর রাখলো, যাতে জাংকুক বেশ অবাক হয়ে গেল, কিন্তু পরক্ষণে জাংকুকের চোখ জলে ভরে উঠল। তে বেবি কি করছে? তে বেবি কি করছে? আমি ফিল করেছি তেজান নড়াচড়া করছে। বলেই জাংকুক পেটের উপর মাথা রাখে। জাংকুক খুশিতে রীতিমতো পাগলের মতো করছে। তে তো জাংকুককে এত খুশি দেখে খুব ভালো লাগছে। তেজান, বাবাই তোমার জন্য অপেক্ষা করছি, তো তাড়াতাড়ি বাবাইয়ের কাছে আসো। আউচ! কি হলো তে? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি এখন কি করব তে? কি করে তোমার কষ্টটা একটু কমবে? আউচ! ব্যথাতে চোখ থেকে পানি পড়ছে, যেটা দেখে জাংকুকেরও খুব কষ্ট হচ্ছে। জাংকুক আবারও তের পেটের উপর মাথা রাখলো এবং বলতে লাগলো, তেজাং এমন করে না, মামামের তো কষ্ট হচ্ছে তাই না? তেজাং গুড বয়, প্লিজ মামামকে হার্ট করো না। দেখো মামাম তো কান্না করছে। দেখো, আচ্ছা ঠিক আছে, তুমি যদি এখন আমার কথা শোনো তাহলে আমি তোমাকে পরে অনেক বানানা মিল্ক দেব। জাংকুকের এমন কথা শুনে তে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। কুকি, আপনি ওকে এসব কি বলছেন? সরি তে, আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি কি বলবো। কি বললেও তোমাকে আর হার্ট করবে না। জাংকুকের কথা শুনে তে এবার হেসে দেয়। তে, তুমি হাসছো? তার মানে তেজান তোমাকে আর হার্ট করছে না?
দেখলি তো তেজাঙ্গেরও আমার মতো বানানা মিল্ক ফেভারিট। এটা কথা বলতে কেমন শান্ত হয়ে গেল। এ না হলে বাপ কা বেটা, ও একদম আমার মতো হবে, দেখে নিওতে। আমারও তো এখন সেটাই মনে হচ্ছে। কেটে যায় 3 মাস। তের প্রেগনেন্সির পুরো 9 মাস চলছে। এই 3 মাসে সানা জাংকুকের সাথে আরো ক্লোজ হয়েছে, যেটাতে লক্ষ্য করছে জাংকুক প্রায় সানাকে খাইয়ে দেয়, যেটাতে বিরক্ত লাগে। হঠাৎ জাংকুককে জড়িয়ে ধরা যেন সানার কাছে এখন ট্রেন্ড হয়ে গেছে। জাংকুকেরও অবশ্যই এসব ভালো লাগে না, কিন্তু কি করবে, ফ্রেন্ড বলে কথা। বিকালবেলা জাংকুক অফিসে তে বিছানা গোছাচ্ছিল, তখনই জাংকুকের একটা শার্টের দিকে তের চোখ পড়ে। শার্টের লিপস্টিক দেখে তের মাথা গরম হয়ে যায়। সানার সাথে জাংকুকের অতিরিক্ত মেলামেশা তের একদম ভাল লাগে না, তার উপর এটা না অনেক হয়েছে। তে শার্টটা নিয়ে সানার রুমে যায়। আপু এটা কি? হাহ, কি আবার, দেখতেই তো পাচ্ছ লিপস্টিকের দাগ। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কুকির ফ্রেন্ড বুঝলাম, তাই বলে এসব করবেন? আপনার সাথে ওনার বিয়ে হবার কথা ছিল, মানলাম, কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন না ওনার ঘরে বউ আছে? কিছুদিন পর উনি ছেলে বাবা হয়ে যাবেন। হ্যাঁ লিসেন তে, কিছু বলছি না বলে ভেবো না আমি জাংকুককে ছেড়ে দেব। জাংকুক শুধু আমার, আর সবে তো মাত্র কিস করেছি, আরো অনেক কিছু করব, শুধু দেখে যাও। কি করবেন আপনি? হ্যাঁ, কুকি আমার বর। তোমার বর হাসালে, শুধুমাত্র নিজে ভুল শুধরানোর জন্য ও বিয়ে করেছে তোমাকে। ও তোমাকে ভালোবাসে না, বলো কখনো বলেছে ও যে ও তোমাকে ভালোবাসে? কি দিতে পেরেছো তুমি ওকে? হ্যাঁ, নিজের দিকে তাকিয়ে দেখেছো? কোন দিক থেকে নিজেকে ওর যোগ্য বলে মনে করো তুমি? আমাকে দেখো, কি নেই আমার। ও তোমাকে নয়, আমাকে ভালোবাসে। বলেই সানা ওখান থেকে চলে যায়। তে কিছুই বলতে পারে না, শার্টটা নিয়ে নিজে ঘরের দিকে হেঁটে আসতে থাকে। ভুল শুধরানোর জন্য বিয়ে করেছে আমাকে, ভালোবাসে না আমাকে। আজকে উনি আসুক, আমি ওনার কাছে জিজ্ঞাসা করব উনি আমাকে ভালোবাসে কি না। কেন বিয়ে করেছে আমাকে, শুধুই কি ভুল শুধরানোর জন্য? আজকে ওনাকে বলতেই হবে যে উনি আমাকে ভালোবাসেন। এসব কথাই ভাবছিল, খুবই কষ্ট হচ্ছে তার এখন। তখনই তে দেখতে পেল জিন নিজের হাত দিয়ে মাথা চেপে ধরে নিজের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু যেতে পারছে না। তে তাড়াতাড়ি করে জিনকে গিয়ে ধরলো এবং রুমে নিয়ে গিয়ে বসালো। কি মা, আপনার তো প্রচুর জ্বর, আপনি বসুন, আমি আপনাকে ওষুধ খাইয়ে জ্বরপট্টি দিয়ে দিচ্ছি। তে উঠতে যাবে, জিন তখনই তের হাত চেপে ধরে কান্না শুরু করে দেয়। কি হয়েছে মা, কাঁদছেন কেন? আপনার কি বেশি খারাপ লাগছে? আমি কি বাবাকে বা আপনার ছেলেকে কল করে ডাক্তার পাঠাতে বলবো? লাগবে না মা, এই আমার কর্মের ফল। আজকে এমনটা না হলে হয়তো আমি বুঝতে পারতাম না কোনটা ভালো কোনটা খারাপ। সানা রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামছিল, তখনই জিন সানাকে বলে, সানা মা, আমার শরীরটা খুবই খারাপ লাগছে, আমি হয়তো সিঁড়ি দিয়ে উঠে ঘর পর্যন্ত যেতে পারবো না, খুব জ্বর এসেছে। তুমি কি আমাকে আমার ঘর অবধি রেখে আসবে আর আমাকে জ্বরের ওষুধটা খুঁজে দেবে? শুনুন আন্টি, আমার এখন সময় নেই, আমি পার্টিতে যাচ্ছি, জাঙ্কুককে অনেক কষ্টে রাজি করিয়েছি, লেট হতে চাই না। আর তাছাড়া আমি বউ হওয়ার জন্য এই বাড়িতে এসেছি, আপনার সার্ভেন্ট হতে নয়। তে মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তোমাকে চিনতে পারিনি, তোমাকে বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে মা। আরে মা, কিসব বলছেন, আমি কোনো কষ্ট পাইনি, আপনি আমাকে নিজের ছেলে বউ বানিয়েছেন, এটাই তো অনেক। আপনি শুয়ে পড়ুন, আমি আপনার জন্য ওষুধ আনছি। জিন অসুস্থ হওয়াতে ঘুমিয়ে গেছে, কিন্তু তে এখন ড্রয়িং রুমে জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে। তে উঠে দরজা মেলতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায়। সানা জাঙ্কুককে জড়িয়ে ধরে রেখেছে, এমন দৃশ্য দেখে তে চোখ যেন ঝাপসা হয়ে যায়। এই সরো তো, দেখছো না জাঙ্কুকের কি অবস্থা, সরো ভেতরে যাবো। তে জাঙ্কুককে ধরতে যাবে, তখনই তে লক্ষ্য করে জাঙ্কুকের পুরো শরীরে লিপস্টিকের দাগ, যেটা দেখে তে আর সহ্য করতে পারে না, দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তে প্লিজ যেও না, তুমি যা ভাবছো তা নয়। সানা, তেকে এইভাবে দৌড় দিতে বারণ করো, এই অবস্থায় এইভাবে দৌড়ে যাওয়া বিপজ্জনক। তে দাঁড়াও। জাঙ্কুক, ওকে যেতে দাও তো। ছাড়ো আমাকে, ডোন্ট টাচ মি, স্টে অ্যাওয়ে ফ্রম মি। আমি বলেছিলাম না আমি ড্রিঙ্ক করবো না, তাও কেন আমাকে জোর করলে? তে কষ্ট পেয়েছে, কান্না করছে। সানা, তুমি আমাকে বললে যে ডাক্তারের কাছে যাবে, কিন্তু এখানে আনলে কেন? জাঙ্কুক, আমার ভালো লাগছিল না, আর পার্টির কথা বললে তুমি তো আসতেই না, তাই ডাক্তারের কথা বলেছিলাম। উফ সানা, চলো বাসা চলো। জাঙ্কুক, যখন এসে গেছি একটু থাকি না প্লিজ, প্লিজ প্লিজ। তে প্লিজ দরজা খোলো, প্লিজ তে দরজা খোলো। কি দিতে পেরেছো তুমি ওকে? হ্যাঁ, নিজের দিকে তাকিয়ে দেখেছো? কোন দিক থেকে নিজেকে ওর যোগ্য বলে মনে করো তুমি? আমাকে দেখো, কি নেই আমার। জাঙ্কুক আমাকে ভালোবাসে, তোমাকে না। হ্যাঁ, তখন ঠিকই বলেছিলেন উনি। জাঙ্কুক ড্রাঙ্ক অবস্থায় দরজার ওপাশে ঘুমিয়ে যায়। তে সারা রাত জেগে কান্না করে, ঘুমায় না। জাঙ্কুক, আমি আপনাকে মুক্তি দেব, আমি চাই না একটা ভুল নিয়ে আপনি সারা জীবন কাটান।
তে তার ব্যাগ গুছিয়ে দরজা খুলে দেখলো জাংকুক সামনে খাবার হাতে দাঁড়িয়ে আছে। তে এসব কি? তুমি তুমি কোথায় যাচ্ছ? তে কোনো কথা না বলেই হাঁটা ধরলো। তে আমি কিছু জিজ্ঞাসা করেছি, কোথায় যাচ্ছ তুমি? ছাড়ুন আমাকে, আমার হাত ছাড়ুন। তে শোনো, তুমি কোথাও যাচ্ছ না। আমার হাতটা ছাড়ুন, আমি আপনার দিকে তাকাতে চাই না। বেশ, বলো তাহলে তুমি কোথায় যাচ্ছ? সেটা জেনে কি করবেন? আমি চলে যাচ্ছি, তাতে তো আপনার খুশি হওয়ারই কথা। এটাই তো চেয়েছিলেন আপনি, আমি যাতে নিজে থেকে চলে যাই। তুমি ভুল বুঝছো। দেখো, কালকে রাতে আমরা একটু ড্রিঙ্ক করে ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তুমি যা ভাবছো তেমন কিছুই হয়নি। জাংকুকের কথা শুনে তে জাংকুকের দিকে তাকালো এবং বলল, তাহলে লিপস্টিকের দাগগুলো কোথা থেকে আর কিভাবে আসলো? তে আমি নিজেও বুঝতে পারছি না দাগগুলো কোথা থেকে এলো। জাংকুক, তুমি এসব কি বলছো? তুমি কি করে সব ভুলে যেতে পারো? কিছু হয়নি মানে? তাহলে এগুলো কি? সানার হাতে জাংকুক আর সানার ছবি দেখে তের হাত থেকে ব্যাগটা পড়ে যায়। দেখি, এসব কি? কি কুকি? ছি ছি কুকি, ছি! আপনি এটা করতে পারলেন? এসব কিছু সত্যি নয়, এসব কিছু মিথ্যা। তুমি তুমি ভুল বুঝছো। সানা, সানা, তুমি এসব ছবি কখন তুলেছো? জাংকুক আর কিছু বলতে যাবে, কিন্তু তে তার আগে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে দরজা অবধি আসে। তে এই মুহূর্তে যেন তার শরীরের কথা ভুলেই গেছে। সে শুধু এই বাড়ি থেকে এই মুহূর্তে বেরিয়ে যেতে চায়। কিন্তু তে সিঁড়ি থেকে নেমে বেশি দূর যাওয়ার আগে সেন্সলেস হয়ে পড়ে যায়, যেটা দেখা মাত্রই জাংকুকের পুরো পৃথিবী মুহূর্তের মধ্যেই থেমে যায়। জাংকুক দৌড়ে তের কাছে যায়, বাট ততক্ষণে লেট হয়ে গেছে। তে ইতিমধ্যে ব্লিডিং হওয়া শুরু হয়ে গেছে, যা দেখে জাংকুক পাগল প্রায়। সে আর কিছু না ভেবে তেকে কোলে করে গাড়িতে বসায় এবং হসপিটালে নিয়ে আসে। ডক্টর, ডক্টর, কি কোথায় আছেন? আমার ওয়াইফকে বাঁচান, আমার ওয়াইফকে বাঁচান। ও শিট, ওনার এই অবস্থা কি করে হলো? ওনাকে এখনই ইমার্জেন্সিতে নিতে হবে। নার্স, ওটি রেডি করুন। ওনার ডেলিভারি ডেট কবে? ডক্টর, আর 2 সপ্তাহ পর। ওফ গড, কি করে হলো এসব? উনি পড়ে গেলেন কি করে? কোথায় ছিলেন আপনারা? জাংকুক কান্নার জন্য কিছুই বলতে পারছে না। নিজেকে সামলান মিস্টার জিয়ন, বি প্রিপেয়ার্ড। ওটির সামনে বসে আছে জিন আর এম সহ তের বাবা মা ইউনজুন, সোবিন। জাংকুক কোথায়? জানি না মা, সব আমাদের প্ল্যান মতোই হচ্ছে। হ্যাঁ, তুমি যেমনটা বলেছো তেমনটাই করেছি। হ্যাঁ মা, তুমি যে প্ল্যানটা বলেছিলে না কালকে, দারুণ কাজ করেছে ওই প্ল্যানটা। তে তো জানেই না আমি ইচ্ছা করে ও যখন ঘরে ছিল না তখন গিয়ে জাংকুকের শার্টে লিপস্টিক লাগিয়ে দিয়েছিলাম। আর কালকে রাতেও জাংকুককে ড্রিঙ্কসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ছবিগুলো আমি তুলেছিলাম। প্ল্যানটা অনেক ভালো কাজ করেছে মা, আমাকে বেশি কষ্টও করতে হলো না। আরে না মা, তুমি নিশ্চিন্ত থাকো, বাড়িতে কেউ নেই, আমাদের কথা কেউ শুনতে পাবে না। আরে জাংকুক, জাংকুকটা এখন মনে করো পাগলই হয়ে গেছে। ওর কি এখন এসব ভাবার টাইম আছে নাকি? মা, বেচাইতে আর ওর বাচ্চার জন্য না আমার একটু করুণা হচ্ছে। কেন যে শুধু শুধু আমাদের রাস্তায় আসতে গেল? আরে হ্যাঁ মা, তে বাঁচার সম্ভাবনা নেই, আর বেঁচে গেলেও আমি তো আছি মারার জন্য। তারপর আমি হব এই বাড়ির বউ, সব সম্পত্তি আমাদের হবে। তুমি একদম চিন্তা করো না। সানা নিজে ঘরে বসে কথাগুলো বলছিল, তখনই সানা হঠাৎ জাংকুককে তার সামনে দেখতে পায়। জাংকুক, তুমি এখানে? তুই কি ভেবেছিলি তুই এত কিছু করবি আর আমি তোকে সন্দেহ করব না? কি ভেবেছিলি বল? জাংকুক শোনো প্লিজ, আমার কাছে এখন ওয়েস্ট করার মতো সময় নেই, না হলে তোকে আমিই দেখে নিতাম। আর তোর মতো নোংরা মেয়ের গায়ে হাত তুলে আমি আমার হাত নষ্ট করতে চাই না। আমি না, যা শোনার পুলিশ শুনবে। অফিসার ভেতরে আসুন। অ্যারেস্ট হার। এই ফোনে ওর সব কথা রেকর্ড করা আছে। জাংকুক, তুমি এটা করতে পারো না আমার সাথে। অফিসার, ওকে নিয়ে যান, আমি পরে আসবো, এখন আমাকে যেতে হবে। ওকে মিস্টার জিয়ন। জাংকুক ড্রাইভ করছে আর এক হাতে চোখের জল মুছছে। সরি তে, আমি তোমার খেয়াল রাখতে পারিনি, তোমাকে আর তেজানকে সেফ রাখতে পারিনি। জাংকুক প্লিজ এভাবে কাঁদিস না, তেমা সুস্থ হয়ে যাবে। মা, তুমি তো জানতে আমি থেকে কতটা ভালোবাসি, তুমি আমার মা হয়ে কি করে করলে এটা? কি করে পারলে সবটা জেনে শুনে সানাকে বাড়িতে আনতে বলতে? তুমি তো জানতে ওর ব্রেন ক্যান্সার ছিল না। শুনে রাখো মা, তের কিছু হলে আমিও নিজেকে শেষ করে দেব। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি তেকে চিনতে পারিনি, আমি ভুল করে ফেলেছি। আল্লাহ, তুমি আমার ভুলের শাস্তি আমার বৌমাকে দিও না। প্রায় 5 ঘন্টা পর ডক্টর ওটি থেকে বের হয়। ডক্টর, আমার ওয়াইফ, আমার বাচ্চা কেমন আছে? আপনার ছেলে হয়েছে মিস্টার জিয়ন, বাট আই এম সরি, ওনাদের দুজনেরই জীবন সংকটে রয়েছে। আপনার ওয়াইফকে ভেন্টিলেশনে রাখা হয়েছে আর আপনার ছেলের ইমার্জেন্সি রক্ত লাগবে, যার জন্য আপনি আমার সাথে আসুন। সোবিন, ডাক্তার এসব কি বলছে? আমার মেয়েটা কিছু হবে না তো? মিস্টার জিয়ন, আপনার ছেলে এখন বিপদমুক্ত, আপনি প্লিজ শান্ত হন আর আপনার ওয়াইফের জন্য আল্লাহর কাছে প্রে করুন। জীবন মৃত্যুর মালিক তিনি। এই যে আপনার ছেলেকে নিন, কোলে নিন। জাংকুক নিজের ছেলের দিকে একবার তাকিয়ে কোলে নিল। গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে তার, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তের এই অবস্থার জন্য নিজেকে দায়ী বলে মনে হচ্ছে।
ডক্টর, আমি তের কাছে একবার যেতে চাই। ওকে, আপনি যেতে পারেন। তের চোখ বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, উঁচু পেটটা এখন সমতল। তে শুয়ে আছে একটা নিস্তেজ মানুষের মতো, যার মাঝে বেঁচে থাকা কোনো ইচ্ছাই নেই। জাংকুক ছেলেকে কোলে নিয়ে তের পাশে বসলো। তে, এই তে, ওঠো না প্লিজ, প্লিজ ওঠো না। দেখো তোমার ছেলে তেজাং কান্না করছে, আমাকে সামলাতে পারছে না। তে, ওর যে তোমাকে প্রয়োজন, আমার জন্য না হলেও ওর জন্য যে তোমাকে বাঁচতেই হবে। তে, আমি জানি তুমি আমার সাথে রেগে আছো, আমাকে শাস্তি দেওয়ার জন্য চলে যেতে চাইছো, কিন্তু তেজাংয়ের তো এতে কোনো দোষ নেই। ওকে কেন তুমি শাস্তি দেবে বলো? তোমার ছেলেকে কে বড় করবে? তোমাকে ছাড়া যে থাকতে পারবে না। তে, ওঠো না তে, ওঠো। জাংকুক হঠাৎ লক্ষ্য করলো তের পালস রেট আস্তে আস্তে বাড়ছে। ডাক্তার, ডাক্তার। ওহ মাই গড, ইচ্ছা শক্তি বড় শক্তি। আমার মনে হয় এতক্ষণ উনি নিজেই বাঁচতে চাননি, বাট এখন উনি লড়াই করছেন, সার্ভাইভ করার চেষ্টা করছেন। পুরো 2 দিন পর তে জ্ঞান ফেরে এবং তেকে কেবিনে শিফট করা হয়। এই 2 দিন জাংকুক খায়ওনি ঘুমায়ওনি। সে প্রতিজ্ঞা করেছে তে জ্ঞান না ফেরা অবধি সে কিছুই খাবে না। তে সবার সাথে কথা বলেছে, শুধু জাংকুক বাদে। তে মা, তুই জাংকুকের উপর রাগ করে থাকিস না। সব তো শুনলি, জাংকুকের এতে কোনো দোষ নেই। তুই জানিস না ও তোকে কতটা ভালোবাসে। আরে ভালোবাসে বলেই তো তোকে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। 2 দিন ধরে ছেলেটা কিচ্ছু খায়নি, চেহারার দিকে তাকানো যাচ্ছে না। এভাবে তো মরে যাবে, তখন কি তোর শান্তি হবে? মা প্লিজ এসব বলো না। আর উনি খায়নি কেন? আমি কি ওনাকে বারণ করেছি খেতে? দেখতে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি তোর খাবার নিয়ে, কেমন? ওকে খাওয়ানোর দায়িত্ব তোর, কারো কথাতে ও খাবে না। ইয়নজুন তেজাংকে কোলে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ পর জাংকুক খাবার নিয়ে তের সামনে এসে বসে। জাংকুক কিছু বলছে না, আর তেও কিছু বলছে না। জাংকুক হঠাৎ খাবার রেখে উঠে দাঁড়িয়ে চলে যেতে নেয়। একি, কোথায় যাচ্ছেন? বসুন এখানে। তে, আমি বাইরে আছি, কিছু লাগলে আমাকে ডাক দিও। আপনাকে এখানে বসতে বলেছি। তে, আমি এখানে থাকলে হয়তো তোমার অস্বস্তি হবে, তাই আমি। ব্যাস, অনেক হয়েছে, এখানে এসে বসুন। জাংকুক আবার তের কাছে গিয়ে বসলো। দেখি খাবারটা এদিকে দিন। জাংকুক তে কথা মতো তেকে খাবারটা দিল। নিন, হা করুন। না, আমি খাবো না। কেন খাবেন না? কি সমস্যা? সেটা তোমাকে জানতে হবে না। আই এম সরি কুকি। আমার আপনাকে বিশ্বাস করা উচিত ছিল। আমার বোকামির জন্য সবাইকে কতই না কষ্ট পেতে হলো। প্লিজ কুকি, রাগ করে থাকবেন না, সরি। তের কথা শেষ না হতে জাংকুক তেকে জড়িয়ে ধরে। কেন এমন করলে তে? তোমার যদি কিছু হয়ে যেত? তুমি জানো এই কয়েকদিন আমাদের বোর্ডে কি গেছে? জানো না? তুমি আমার ভালোবাসাটা কেন বুঝলে না তে? তোমাকে আমি ভালোবাসি, এটা কি বলে বোঝাতে হবে? তুমি কেন বোঝোনি তে? তোমার কিছু হলে আমি মরে যেতাম। খুব ভালোবাসি তোমাকে, ভালোবাসার চেয়ে বেশি কিছু এটা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আই লাভ ইউ তে। বলেই জাংকুক তের সারা মুখে কিস করতে থাকে। জাংকুকের এত ভালোবাসা দেখে তে তো কান্নাই করে দিয়েছে। আই লাভ ইউ টু কুকি। ভালোবাসি, তাই তো সহ্য করতে পাইনি ওগুলো, পাইনি মেনে নিতে। তখন এত কিছু ভাবিনি, খুব কষ্ট হচ্ছিল, ইচ্ছা করছিল সবকিছু ধ্বংস করে ফেলতে। জেলাস, তাই তো? যাই বলতে, তোমার জেলাসি কিন্তু মারাত্মক। আরেকটু হলে আমি মরেই যেতাম। তাই বুঝি? তাহলে ভবিষ্যতে বেঁচে থাকতে চাইলে মেয়েদের থেকে দূরে থাকবেন। জো হুকুম মহারানী। এবার খেয়ে নিন। তে কি করি বলতো? তেজাং তো শুধু কান্না করেই যাচ্ছে। ইয়নজুন তেজাংকে তের কাছে আনতেই তে নিজের ছেলেকে প্রথমবারের মতো কোলে নেয়, কিন্তু তেজাংয়ের কান্না কিছুতেই থামছে না। যা দেখে জাংকুক গিয়ে ডাক্তারকে ডেকে আনে। আপনারা ভয় পাবেন না, বেবির খিদে লেগেছে, তাই হয়তো কান্না করছে। আর গত 2 দিন ধরে বেবিকে যে খাবারটা খাওয়ানো হয়েছে সেটা ওর স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। ওর ব্রেস্ট মিল্কের প্রয়োজন। ওহ আচ্ছা, ইয়ে মানে কি? ডক্টর, আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। কিন্তু তের শরীরের যে কন্ডিশন, মানে ওর যা এজ, ওর তো একটু টাইম লাগবে। ইটস ওকে, তাহলে আপনারা বরং আর্টিফিশিয়াল মিল্কের ব্যবস্থা করুন আপাতত, বাট এটা বেবির জন্য ভালো হবে না, মাথায় রাখবেন। বলেই ডাক্তার চলে যায়। মা, তাহলে আপনি তের কাছে থাকুন, আমি তেজানের জন্য খাবার নিয়ে আসছি। জাংকুক চলে যেতেই তে ইয়নজুনকে বলে, মা, ডাক্তার তো বলেছে ওটা ওর জন্য ভালো হবে না। মা, আমি আর ওর কান্না দেখতে পাচ্ছি না। মা, আমি একবার চেষ্টা করে দেখতে চাই, আই থিংক আমি পারবো। মা, ও খুব ছোট, আমি চাই না ওর ক্ষতি হোক এমন কিছু করতে। কিন্তু তে, তোর শরীরটাও তো ভালো। কোনো কিন্তু না মা, তুমি শুধু আমাকে বলে দাও কিভাবে করতে হবে। প্রায় 20 মিনিট পর জাংকুক তের কেবিনে আসে। মা, এই নিন। হিস, জাংকুক। ইয়নজুন, এদিকে একটু আসো তো, আমি তের জন্য খাবার এনেছি, দেখি নাও সব। ইয়নজুন চলে যেতেই জাংকুক গিয়ে তের সামনে বসে। জাংকুক দেখতে পায় তেজাং তের কোলে ঘুমিয়ে আছে। ওর তো ক্ষুধা লেগেছিল, কান্না করছিল, তাহলে এখন না খেয়ে কিভাবে ঘুমিয়ে গেল? জাংকুকের কথাতে তে কি বলবে ভেবে পাচ্ছিল না। এদিকে তেকে এভাবে লজ্জা পেতে দেখে জাংকুক ব্যাপারটা বুঝতে পারে এবং কথাটাকে ঘুরিয়ে নেয়। সে যাই হোক,
তে তোমার কথা অনুযায়ী তোমাকে বাসা নিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে, কিন্তু তে তোমার এই অবস্থাতে বাসা যাওয়াটা কি ঠিক হবে? আসলে কুকি আমার এখানে থাকতে ভালো লাগছে না, এখানে থাকলে আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব। এরপর বিকালবেলাতেই তেকে হসপিটাল থেকে বাসায় শিফট করা হয় এবং তের চিকিৎসার সব ব্যবস্থা বাসায় করা হয়। তের বাবা মাও জাঙ্কুকদের বাড়িতে আসেন। জাঙ্কুক তো সব কাজ ছেড়ে দিয়ে সারাক্ষণ তের সাথে সাথেই থাকে, তেকে সব কাজে হেল্প করে। জাঙ্কুকের সেবা যত্নে তে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পাপা, মাম্মাম কখন আসবে? কেন এখন আসছে না? এই তো বাবা, আর একটু ওয়েট করো, মাম্মাম এখনই চলে আসবে। না না, আমি এখন মাম্মামের কাছে যাব, মাম্মামের কাছে যাব, আমাকে মাম্মামের কাছে নিয়ে যাও। তেজাং, মাম্মাম এখনই চলে আসবে, এরকম করো না। আমি তোমার সব কথা শুনবো, বাট একটা শর্তে। কি শর্ত? আমাকে তোমার ওই বানানা মিল্কশেকটাও দাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আর কি বা করব? এই নাও বাবা। থ্যাংক ইউ বাবা। ওই তো মাম্মামও চলে এসেছে, মাম্মাম বলে তেজাং জাঙ্কুকে কোল থেকে নেমে দৌড়ে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে। তার মা জিয়ন তেইয়ং সবেমাত্র তার ইন্টার লাস্ট ইয়ারের এক্সাম শেষ করে কলেজ থেকে বের হয়েছে। তেও নিজের ছেলেকে কোলে তুলে নিল। আমার লিটল বানিটা আমাকে কি অনেক বেশি মিস করেছে? ইয়া, লিটল বানি মিস মামাম সো মাচ। তোমার বাবা কোথায়? ওই যে বাবা ওখানে দাঁড়িয়ে আছে। এই কি, তুমি এখানে এভাবে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? তেজাং কি আবার তোমার বানানা মিল্কশেক খেয়ে ফেলেছে নাকি? তেজাং, তুমি কেন আবার তোমার বাবার মিল্কশেক খেয়ে ফেলেছো? সরি মাম্মা, আর খাবো না। তুমি কালকেও এটা বলেছো তেজাং, এটা কিন্তু তোমার খারাপ অভ্যাস। আহাতে, ওকে বকছো কেন তুমি? থাক না। It is not a big problem. Nothing is more important than my son. Everything is fair for him. Thank you, Papa. You are the best Papa in the whole world. ও আচ্ছা, তাহলে মামাম এখন খারাপ হয়ে গেলাম? No, Mama, you are also best. হয়েছে হয়েছে, এবার চলো বাসায় চলো। রাতের বেলা 4 বছরের ছোট তেজাং মাকে জড়িয়ে ধরে গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছে। তেজাংয়ের মাথায় কিস করে বাতিটা অফ করে দিয়ে তেজাংয়ের রুম থেকে চলে আসতে নিলে জাঙ্কুক পেছন থেকে তেকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে দেয়। কুকি কুকি কি করছো? নামাও আমাকে। আজকে আর নামাবো না তে, অনেক হয়েছে, অনেক অপেক্ষা করিয়েছো আমাকে। 4টা বছর অপেক্ষা করে আছি। আর না, 5 বছর আগে যা হয়েছিল তাতে আমার কোনো দোষ ছিল না। সেটা জেনেও তুমি আমাকে তার জন্য শাস্তি দিয়েছো, নিজের থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছো। আর কততে আমার অবস্থা তুমি কখনো বোঝোনি, আর বোঝার চেষ্টাও করনি। জাঙ্কুকের কথা শুনে তে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক থেকে খাটে বসিয়ে তের সামনে বসে। কি হলো? ওভাবে তাকিয়ে আছো কেন? আমার কি মনে হয় জানোতে, তুমি আমাকে ভালোই বাসো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তখনও জোর করিনি, এখনো করব না। তুমি যখন চাও না। ঠিক আছে তাহলে। কথাটা বলেই জাঙ্কুক উঠে আসতে নিলে তে জাঙ্কুককে জড়িয়ে ধরে। যেও না কুকি, আই লাভ ইউ। আমি জানি তুমি জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আসলে আমার একটু সময়ের দরকার ছিল, কিন্তু দেখো আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলেছি। কিন্তু আমি নিজেকে তোমার জন্য তৈরি করেছি জাঙ্কুক, তোমার যোগ্য হয়েছি। হ্যাঁ কুকি, তুমি শুরু থেকে আমার সাথে ছিলে, সব রকম পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করেছো, আমাকে ভালোবেসেছো কোনো কারণ ছাড়াই। আজ আমি বলতে চাই কুকি, থ্যাংক ইউ সো মাচ আমার জীবনে আসার জন্য, আমার জীবনে তেজাংকে আনার জন্য। জানো তো কুকি, ওটা কোনো ভুল ছিল না, ওটা একটা সুন্দর শুরু ছিল, তোমার আর আমার লাভ স্টোরির শুরু। আমি সবকিছুর জন্য অনেক অনেক থ্যাঙ্কফুল। সবই তো বুঝলাম, তো এখন কি আরো একটা গল্পের শুরু করা যায়? আর সেটা কি? সেটা হলো আমার একটা লিটল প্রিন্সেস চাই তোমার মতো। তুমি রেডি তো? ইয়েস, আই এম রেডি। এই কথাটা বলার সাথে সাথে জাঙ্কুক আর সময় নষ্ট করে না, তেকে লিপ কিস করে। ওহো, আই লাভ ইউ টু তে। জাঙ্কুক আবার থেকে নিজে করে নেয়, তেকে ভালোবাসায় ভরিয়ে দেয়, যেটা সম্পূর্ণ সজ্ঞানে, স্বইচ্ছায় এবং একে অপরকে ভালোবেসে। জীবনে বাধা বিপদ আসবে স্বাভাবিক, কিন্তু শেষে জয়টা প্রকৃত ভালোবাসারই হবে। স্বামী স্ত্রী ভালোবাসা এবং সন্তানের জন্য বাবা মায়ের ত্যাগ, ভালোবাসা, সব ভালোবাসাকেই হার মানায়। তে তার সন্তানের জন্য জাঙ্কুককে বেছে নিয়েছিল। পরবর্তীতে সে জাঙ্কুকের মাঝেই প্রকৃত ভালোবাসাকে খুঁজে পায়। সব ভুলই মানুষের জীবনকে নষ্ট করে দেয় না, শেষ করে দেয় না। কিছু কিছু ভুল মানুষের ভালোর জন্যই হয়, মানুষের জীবনকে নতুন ভাবে আবার শুরু করায়।